ওয়াও, নতুন বৌদি, তোমাকে তো পুরো পরীদের মতো দেখতে লাগছে। তোমার শাড়িটা খুব সুন্দর। এরকম বেনারসি শাড়ি আমরা এর আগে কোনোদিনও দেখিনি। আমরা শুধু ভাবতাম বড় বৌদি শুধুমাত্র স্টাইল করতে পারে, কিন্তু তুমি তো দেখছি বড় বৌদিকে ছাপিয়ে যাবে, কারণ তোমাকে কিন্তু বড় বৌদির থেকেও বেশি ভালো লাগছে। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে দিদির স্টাইলটা আমার থেকে অনেকটাই আলাদা। দিদি বিভিন্ন রকমের মডার্ন পোশাক পরতে ভালোবাসে। এছাড়া অন্যান্য কোনো পোশাক আমার ভালো লাগে না। দিদি আলাদা ব্যক্তি, আমি আলাদা ব্যক্তি, তাই আমাদের দুজনকে তুমি তুলনা করো না। তনিমা এরকম কথা বললে সুমনা একেবারেই হিংসায় জ্বলে ওঠে, কারণ এতদিন শ্বশুরবাড়িতে সুমনা ছাড়া অন্য কেউ প্রশংসিত হয়নি। আর এখন যেহেতু তনিমা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, তাই সবাই তার প্রশংসা করতে শুরু করে, যেটা সুমনা মনে মনে কিছুতেই মেনে নিতে পারে না। এই ফালতু মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু আমি তো মাস্টার্স। তাছাড়া আমি ওর থেকে অনেক মডার্ন, অনেক সুন্দরী, কিন্তু সবাই হঠাৎ করে ওর প্রশংসা করছে কেন? আমাকেও তো আজকে কত সুন্দর লাগছে, কিন্তু কেউ তো কিছুই বলল না। এর আগে তো সবাই আমার খুব প্রশংসা করত। ব্যাপারটা কি হলো? অন্যদিকে তনিমা রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাটন কষা, ভেটকি মাছের পাতুরি ইত্যাদি রান্নাবান্না করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সুমনাও রান্নাঘরে যায়। ছোট বৌমা আজকে অনেক ভালো ভালো রান্না করছে, তাই বড় বৌমা তোমাকে আজ রান্না করতে হবে না। তুমি বরঞ্চ আমাদের জন্য একটু ফল কেটে রাখো, কারণ প্রত্যেক দিন তোমার হাতের রান্না খাই তো। আজকে ছোট বৌমার হাতের বাঙালি রান্না খাবো। শাশুড়ি মা এই কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু সুমনা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না, কারণ সে তার ছোট যাকে এবার কপি করবে বলে ঠিক করে। আমার ফল কাটতে বইয়ে গেছে। তনিমা যা রান্না করছে আমি আজকে তাই রান্না করব, কিন্তু ওর থেকে ভালো রান্না করব। বিয়ে হয়ে আসা মাত্রই সবার অ্যাটেনশন ওর দিকে চলে গেছে, কিন্তু এটা আমি হতে দেব না, কারণ এই বাড়িতে সব থেকে ভালো আমি, আর কেউ আমার থেকে ভালো হতেই পারে না। সুমনা মনে মনে এমনই ভাবনা চিন্তা করে, এবং তনিমাকে দেখে দেখে সেও একই রকম ভাবে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাটন কষা, ভেটকি মাছের পাতুরি রান্নাবান্না করতে থাকে। কিন্তু যা দেখে তনিমা খুবই অবাক হয়ে বলে, দিদি, আমি যা যা রান্না করছি তুমি তাই তাই রান্না করছো কেন? বেকার বেকার এত খাবার তো নষ্ট হবে। আমি এমনিতেই অনেক বেশি করে রান্না করছি, তাই তুমি আর একই খাবার রান্না করো না। তুমি বরঞ্চ শাশুড়ি মায়ের কথা মতো ফল কেটে রাখো। সবেমাত্র নতুন বিয়ে করে এসেছো, তাই এখনই আমাকে শেখাতে এসো না যে আমি কি করব আর কি করব না। আমার যা ইচ্ছা হয় আমি তাই করতে পারি, তাই তুমি বেশি বড় বড় কথা বলবে না। তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার বড় যা, তাই তুমি চাইলেও আমার মতো হতে পারবে না। সুমনা এই কথা বলে তনিমাকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে 2-1 ঘন্টার মধ্যে তাদের রান্নাবান্না হয়ে গেলে তারা লাঞ্চ টেবিলে সবার সামনে একই রকম খাবার পরিবেশন করে, কিন্তু খাবারগুলো আলাদা আলাদা পাত্রে রাখা হয়, যা দেখে তাদের শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে ওঠে, কারণ তারা ভালো করে বুঝতে পারে যে বড় বৌমা আজকে ছোট বৌমাকে কপি করে রান্নাবান্না করেছে। কিন্তু প্রথমে তারা তনিমার হাতের রান্না খায়। তাদের সবারই তনিমার হাতের রান্না খুব ভালো লাগে, কিন্তু তারপর যখন তারা সুমনার হাতে রান্না করা একই খাবার খায় তখন, ইস বড় বৌমা, তুমি কি বাজে রান্না করেছো বলো তো? তাড়াতাড়ি রান্না করতে গিয়ে মাংসগুলো ভালো সিদ্ধ হয়নি, মাছ থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছে। এরকম খারাপ রান্না খাওয়া যায় নাকি? তোমার থেকে ছোট বৌমা অনেক ভালো রান্না করেছে। তুমি তোমার মতো যেমন নুডলস, বিরিয়ানি, চাউমিন রান্না করতে, ওগুলোই তো ভালো ছিল। তোমাকে ফল কাটতে বললাম, তুমি সেসব না করে আমাদের মাসের রেশনগুলো নষ্ট করলে। এখন এসব কাঁচা কাঁচা খাবার কে খাবে? শুধুমাত্র ছোট বৌমাকে কপি করে রান্না বান্না করলেই হবে না, ওর মতো হাতের রান্নার স্বাদ তোমার রান্নায় কিন্তু নেই। এতদিন যখন ছোট বৌমা ছিল না, তখন আমার হাতের রান্না আপনাদের খুব ভালোই লাগতো, আর এখন সবকিছু খারাপ লাগছে, তাই না? আপনাদের ছোট বৌমা খুব ভালো হয়ে গেছে বলুন। এভাবে সুমনা খুবই রেগে যায়, আর সে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়।
এদিকে ছোট বৌমা বড় বৌমার হাতে রান্না করা খাবারগুলো ফ্রিজে তুলে রাখে। তবে রাত্রিবেলা সে আবার খাবারগুলোকে ঠিকমতো সিদ্ধ করে সবাইকে খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু বড় বৌমা একেবারে চোখ বন্ধ করে এখন ছোট বৌমাকে কপি করতে থাকে। একদিন, মা, আমি একটু শপিং করতে যাচ্ছি, কারণ আমার সব ভালো ভালো শাড়িগুলো আমি একবার করে পরে ফেলেছি, আর আমি যেই শাড়িগুলো একবার পরি সেটা দ্বিতীয়বার রিপিট করি না। তাই নিজের জন্য আমি কয়েকটা ভালো ভালো শাড়ি কিনে নিয়ে আসবো। তার সাথে কসমেটিক্স কেনার আছে, জুতো কিনবো, অনেক কাজ আছে। আমি আসলাম। আচ্ছা ঠিক আছে ছোট বৌমা, তুমি তোমার মতো ঘুরে ফিরে এসো। এই শুনে তনিমা শপিং করতে চলে যায়, কিন্তু বড় বৌমা তার ছোট জাই এবং শাশুড়ি মায়ের সব কথাই শুনতে পায়। তাই সেও এবার শপিং করতে যাবে বলে লাফিয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে সুমনাও তার ছোট জায়ের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে। এমন সময়, কি ব্যাপার বড় বৌমা, তুমি আবার কোথায় যাচ্ছ? রান্না বান্না করতে হবে তো, ঘরে অনেক কাজ আছে। আপনি তো ভালো করেই জানেন আমি যেই জামা কাপড়গুলো একবার পরি সেগুলো আর দ্বিতীয়বার রিপিট করি না। তাই আমি শপিং করতে যাচ্ছি। আমি আজকে ঘরের কোনো কাজ করতে পারবো না, আপনি সব কাজ করে নেবেন। ও বাবা, ছোট বৌমা এখন শপিং করতে গেল, তাই তুমিও ছোট বৌমার মতো একই রকম কথা বলে শপিং করতে যাচ্ছ? সত্যি তুমি যে পরিমাণে রেষারেষি শুরু করেছো তার পরিণতি কিন্তু ভালো হবে না। সুমনা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না। সে তখনই তার ছোট জাকে ফলো করতে করতে শপিং মলে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে ছোট বৌমা যেমন সুন্দর বেনারসি শাড়ি কেনে, তার বড় জাও ঠিক তাকে নকল করে একই রকম বেনারসি শাড়ি কিনে নেয়। কিছুক্ষণ পর ছোট বৌমা তনিমা একটা কসমেটিক্সের দোকানে যায়, কারণ সে মেকআপের জিনিস কিনতে খুব পছন্দ করে। আমার স্কিন কমপ্লেক্সন অনেকটাই শ্যামলা, তাই আমার কমপ্লেক্সনের সাথে মিলিয়ে কনসিলার, ফাউন্ডেশন, লিপস্টিক সবকিছু দেবেন। আমার নতুন বিয়ে হয়েছে তো, তাই আমাকে আর আমার স্বামীকে এখন অনেক জায়গাতেই নিমন্ত্রণ খেতে যেতে হবে। এমনিতেও আমি শ্বশুর বাড়িতে খুব সুন্দর করে সেজে গুজেই থাকি, তাই আমি মানানসই জিনিসপত্রগুলো নিতে এসেছি। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। এই যে আপনার গায়ের রঙের সাথে মিলিয়ে ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার, কন্ট্যুর, লিপস্টিক, এছাড়া অনেক রকমের মেকআপ এখানে আছে। সব মিলিয়ে 20,000 টাকা হয়েছে। এগুলো আপনি ইউজ করলে আপনাকে দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই বলে তনিমা নিজের মেকআপ, শাড়ি ইত্যাদি কিনে বাড়িতে ফিরে যায়। কিন্তু সুমনা এতক্ষণ ধরে মেকআপের দোকানের বাইরেই দাঁড়িয়ে থাকে। সে কাগজ বার করে তার ছোট জায়ের কাছ থেকে শুনে নেওয়া মেকআপের জিনিসপত্রের নামগুলো লিখে নেয়। তনিমা সেখান থেকে চলে যাওয়া মাত্রই সুমনা দোকানে ঢোকে। এক্সকিউজ মি, এর আগে যেই মহিলা এসেছিল সে যা যা মেকআপের জিনিসপত্র কিনেছে এই লিস্ট অনুযায়ী আমাকে সব জিনিসপত্র দিয়ে দিন। আর হ্যাঁ, এর মধ্যে সব মেকআপের শেডও লেখা আছে। এই একই শেডের মেকআপ আমাকে দেওয়া হয় যেন, আমি এর থেকে কোনো ডিফারেন্ট জিনিস নেব না। কিন্তু ম্যাডাম, এর আগে যিনি এসেছিলেন তার গায়ের রং আপনার থেকে একটু চাপা। আপনি বরঞ্চ আপনার কমপ্লেক্সনের সাথে মিলিয়ে মেকআপের জিনিস কিনতে পারেন। আমি সব দিয়ে দিচ্ছি, কিন্তু ওনার মতো কপি করে একই জিনিস কিনলে মেকআপগুলো কিন্তু আপনার গায়ে বসবে না, দেখতে বাজে লাগবে, আপনাকে কালো দেখাতে পারি। এখন আমি কি কিনবো না কিনবো আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি ভালো করে জানি যে কোন মেকআপ আমার গায়ে বসবে আর কোনটা বসবে না। ওই মহিলাটা যা যা নিয়ে গেল সবকিছুই আমার লাগবে, যাতে সাজার পর আমাকে পুরো ওর মতো দেখতে মনে হয়। সুমনার কথা মতো সেলস গার্ল তাকে একই রকমের মেকআপের জিনিসপত্র দিয়ে দেয়, যার ফলে সুমনা খুশি মনে সেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই দেবিকা দেবী তার বড় বৌমা এবং ছোট বৌমা দুজনকেই ডেকে পাঠায়। বৌমা, আগামীকাল সন্ধ্যাবেলা আমার মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই তোমরা খুব সুন্দর করে সেজে গুজে তৈরি থাকবে। তার সাথে ওদের জন্য ভালো মন্দ রান্না করে রাখবে, কারণ কালকেই বিয়ের পাকা কথা হবে। ও মা, সো বিউটিফুল, আমি তো খুব হ্যাপি হয়েছি। আচ্ছা মা, আমি সবার জন্য গরম গরম সিঙ্গারা, ফুলকপির পকোড়া, বেগুনি আরো অনেক কিছু তৈরি করে রাখবো। তার সাথে গরম গরম কফিও করে দেবো, ওকে?
ছোট বৌমা যেভাবে হাত নাড়িয়ে সুন্দর করে কেটে কেটে কথা বলে, বড় বৌমাও সেই সব কথা একেবারে নকল করে। সেও তার শাশুড়ি মায়ের সাথে একই রকম ভাবে হাত নাড়িয়ে কথা বলে, যা দেখে দেবিকা দেবী মোটেই পছন্দ করে না। তনিমা এবার ভালো করেই বুঝতে পারে যে তার বড় যা তাকে কেমন হিংসা করে। তাই সে তখনই ঘরে যায় এবং নিজের মাকে ফোন করে সব কথা জানায়। পরের দিন সন্ধ্যা হতে না হতেই তনিমা যা যা রান্না করে, সুমনাও একই রকমের খাবার রান্না করে। কিন্তু দুঃখের বিষয়, সুমনা তার ছোট জায়ের মতো ভালো রান্না করতে পারে না। এমনকি তনিমা যখন ঘরে তৈরি হতে যায়, তখন সুমনা ঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে তার সাজগোজের ধরনগুলো লক্ষ্য করে। সেও ঘরে গিয়ে একই রকম কসমেটিক্স ব্যবহার করে একই রকম শাড়ি পরে তৈরি হয়। কিছুক্ষণ পর ছেলেপক্ষ ছুটকিকে দেখতে আসে। তখন তারা দুই বৌমাকে দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ ছোট বৌমাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু বড় বৌমাকে দেখে একেবারে জোকার বলে মনে হয়। তাই সবাই মিলে বড় বৌমার উপর হাসাহাসি করে। বড় বৌমা, তোমার জন্য আমার কোনো সম্মান থাকলো না। ছুটকির শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কত কথা শুনিয়ে চলে গেল। ছোট বৌমা যেমন সাজগোজ করে তোমাকে সেরকম সাজলে মানায় না। তুমি কি সেটা বুঝতে পারো না? তুমি তোমার মতো সুন্দর, তুমি সেই সৌন্দর্যটা হারিয়ে ফেললে। পুরো জোকারের মতো সেজে চলে এসেছো। আপনারা সবসময় আমার সাথে এরকম কেন করছেন বলুন তো? তনিমা যা করছে তাতে ওকে ভালো লাগছে, আর আমি যা করছি তাতে আমাকে খারাপ লাগছে? এটা কখনো হতে পারে? আমি ওকে এত কপি করি কেন ওর মতো হতে পারছি না? তুমি আমার মতো কোনোদিনও হতে পারবে না দিদি, কারণ তুমি একজন আলাদা ব্যক্তি। তুমি তোমার মতো সুন্দর, আমি আমার মতো। এখন যদি তুমি তোমার গায়ের রঙের সাথে মানানসই শাড়ি কিংবা মেকআপ কিনতে, তাহলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগতো। তাছাড়া তুমি আমার মতো একই রকম সিঙ্গারা বেগুনি কেন করতে গেছো? কারণ তোমার স্পেশালিটি নুডলস, চাউমিন, পাস্তা এগুলো। তুমি তো সেগুলোই রান্না করতে পারো। তুমি যেমন ছিলে তেমনই থাকো, তাহলে দেখবে তুমি সবার মন জয় করতে পারবে। তনিমা এভাবে সুমনাকে বোঝানোর চেষ্টা করে। সুমনা ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে, তাই সে আর কখনো তার ছোট যাকে কপি করতে চায় না। ধীরে ধীরে সে আবার নিজের নিজস্বতা ফিরিয়ে নিয়ে আসে। এখন তারা দুই বৌমা মিলেমিশে একই সংসারে বসবাস করতে থাকে। চন্দন তার মা বৈশাখী দেবীর সঙ্গে বেলডাঙ্গা নামক জায়গায় বাস করে। চন্দনের ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল পুলিশ অফিসার হওয়ার, তাই অনেক প্রচেষ্টা এবং অপেক্ষা করার পর চন্দন পুলিশের চাকরি পেয়ে যায়। নিজের স্বপ্ন পূরণ করে চন্দন খুবই খুশি ছিল। তার মাও নিজের ছেলেকে নিয়ে গর্ববোধ করতে থাকে। যাক, তুই চাকরি পেয়ে গেছিস, এবার তো আর কোনো অসুবিধা নেই। এবার আমি তোর জন্য মেয়ে দেখা শুরু করছি। অনেক হয়েছে, আর নয়। এবার কিন্তু তোকে বিয়ে করতেই হবে বাবা। বৈশাখী দেবী চন্দনের জন্য যোগ্য পাত্রের সন্ধান করতে থাকে। কয়েক মাসের মধ্যেই সে রূপালী নামের একটি মেয়েকে তার বাড়ির বৌমা করবে বলে ঠিক করে। কয়েকদিনের মধ্যেই রূপালী ও চন্দনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রূপালী, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে। সারা জীবন সংসারের জন্য আর আমাকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করেছে। মায়ের জীবন তো কেটে গেল, কিন্তু এখন তুমি এসে গেছো। আমি চাই তুমি আমার মায়ের অনেক খেয়াল রাখো, আর আমার মায়ের কোনো দিকে যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রেখো। বেশি কিছু নয়, শুধু আমার মায়ের কথা মতো চললে আমি খুব খুশি হব। ঠিক আছে চন্দন, আমি তোমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের সব কথা শুনে চলবো। আমি আমার শাশুড়ি মায়ের কোনো কথা অমান্য করব না। যাই, গিয়ে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আসি যে আমাকে কি কি কাজ করতে হবে। এই বলে রূপালী বৈশাখী দেবীর কাছে চলে যায়। মা, আমাকে কি কি কাজ করতে হবে আপনি বলে দিন। আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। সে কি, মাত্র 2 দিন হলো তুমি বাড়িতে এলে, আর এখন থেকে সংসারের কাজ করতে চাইছো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এক কাজ করো, তুমি রান্নাঘরে গিয়ে পরিমাণ মতো চাল ধুয়ে ওভেনে বসিয়ে দাও তো। তুমি যাও, তারপরে আমি এসে বলছি কি তরকারি রান্না করবে। বৈশাখী দেবীর কথা শুনে রূপালী রান্নাঘরে চলে যায়। সে কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, মা, আপনি তো আমাকে চাল ধুতে বললেন, কিন্তু কোন সাবান দিয়ে চাল ধোবো সেটা তো বললেন না।
মানে গায়ে মাখা সাবান নাকি বাসন মাজার সাবান? আমার কাছে বডি ওয়াশও আছে, কোনটা দিয়ে চাল ধুলে খুবই পরিষ্কার হবে বলুন তো? আসলে আমি কিছু বুঝতে পারছি না মা। এটা শুনে বৈশাখী দেবী আকাশ থেকে পড়ে। তুমি কি পাগল নাকি? সাবান দিয়ে আবার কেউ চাল ধোয়? তুমি তো দেখছি খুবই বোকা। তুমি এত বোকা আমি জানতাম না তো। তোমাকে তো দেখে খুবই চালাক চতুর বলে মনে হয়। এই, তুমি কি আমার সঙ্গে মজা করছো? না না, আমি মজা করব কেন? আমি সত্যিই বুঝতে পারিনি, এই জন্যই তো জিজ্ঞাসা করলাম। আমার মা আমাকে সব সময় বলতো, শ্বশুর বাড়ি গিয়ে কিছু করার আগে 1000 বার করে তোর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিবি, না হলে কোনো ভুল হয়ে গেলে কিন্তু বকা খাবি। ও, তাহলে আমি যা ভেবেছি ঠিক তাই। তোমার বাবা মা খুব চালাক তো। এরকম একটা বোকা মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিল, আর আমি কিছু বুঝতেও পারলাম না। কি আর করা যাবে, সবই কপাল। ছাড়ো, তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। এটা শুনে রূপালী তার ঘরে চলে যায়। যত দিন যেতে থাকে বৈশাখী দেবী রূপালীর বোকামির ব্যাপারে জানতে পারে। রূপালী সবসময় কোনো না কোনো বোকামি করেই থাকতো, সে কোনো কাজই ঠিক করে করতো না। বৈশাখী দেবী তার বৌমার এরকম বোকামির জন্য খুবই রেগে যেত। দেখেছিস চন্দন, তোর বউয়ের কীর্তিকলাপ দেখ একবার। আমি তোকে বলি না, তোর বউ আসলে একটা বোকা মেয়ে। তুই তো আমার কথা বিশ্বাসই করিস না। হ্যাঁ মা, কারণ রূপালী তো আমার সঙ্গে কোনোদিনও বোকামি করেনি, তাই জন্য আমার এরকম মনে হয় বলেই তো বলেছি। আমার তো ওকে দেখে খুবই চালাক মনে হয়, কিন্তু ও কি বোকামি করছে তোমার সঙ্গে? ও প্রত্যেক দিনই কিছু না কিছু করতেই থাকে। আর আজকে দেখ, আমার গলায় ব্যথা হয়েছে বলে আমি ওকে আদা দিয়ে চা করে আনতে বলেছিলাম, আর ও কি করেছে দেখ। চা করার পর গোটা আদা চায়ের কাপের মধ্যে ডুবিয়ে নিয়ে চলে এসেছে। নিয়ে এসে বলল, আপনার আদা দেওয়া চা খেয়ে নিন। বল এবার কেমন ডাকটা ধরে বল। তুমি রাগ করো না মা, আসলে আমার মনে হচ্ছে রূপালী হয়তো ওর বাপের বাড়িতে কোনো কাজকর্ম করতো না, সেই জন্যই হয়তো এরকমই করছে। তুই আর বেশি হাসিস না তো। যেই থেকে ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছিস, আমার জীবনটা তছ নছ হয়ে গেল। এরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে। একদিন চন্দন রূপালীকে বলে, রূপালী, আমার ফোনটা একটু দাও তো, ওই যে দেখো চার্জে বসানো আছে। রূপালী চন্দনের ফোন নিয়ে এসে চন্দনকে দিয়ে দেয়। ওরে বাবা, ফোনটা যে অনেক গরম হয়ে গেছে। অনেকক্ষণ ধরে চার্জে বসানো ছিল তো, সেই জন্য হয়তো গরম হয়ে গেছে। ফোনে তো এখন হাত দেওয়াই যাচ্ছে না। তুমি ফোনটা রেখে দাও তো, ফোনটা একটু ঠান্ডা হোক। আর আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো, খুব গরম লাগছে। চন্দনের কাছ থেকে রূপালী ফোনটা নিয়ে চলে যায় এবং চন্দনের জন্য জল এনে দেয়। চন্দন আগের দিন নাইট ডিউটি করায় সে খুবই ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। 2-1 ঘন্টা পর চন্দনের ঘুম ভেঙে যায়। সে দেখে রূপালী কারোর সাথে ফোনে কথা বলছে। আরে, আপনাকে একটা কথা কতবার বলতে হয়? আপনি আমাকে বারবার ফোন করছেন কেন বলুন তো? হ্যালো, আমি থানার মেজবাবু বলছি, শুনতে পাচ্ছেন? আমি থানার মেজবাবু বলছি। হ্যালো হ্যালো। আরে আচ্ছা, মুশকিল তো মশাই, আমি কতবার করে বলবো? আমার কোনো মেজবাবু নেই। রং নাম্বার, রং নাম্বার। তখন থেকে ফোন করে একই কথা বলেই যাচ্ছে, মেজবাবু বলছি, মেজবাবু বলছি। রূপালী, কে ফোন করেছে? মেজবাবু? আমাদের থানার মেজবাবু না তো? কই দেখি দেখি, ফোনটা দাও। এ বাবা, তাই তো, এটা তো মেজবাবুর ফোন নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। আপনি আমার ওয়াইফকে ফোন করলেন যে? হ্যাঁ, আমি তোমার বউয়ের সঙ্গে ভালোবাসা করার জন্য ফোন করিনি। 2 ঘন্টা ধরে তোমার বউকে বলছিলাম তোমাকে ফোনটা দিতে, কিছুতেই দিচ্ছে না। আর তোমার ফোন কি হয়েছে? তুমি ফোন সুইচ অফ রেখেছো কেন? তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? কালকে তুমি যে ওই ক্রিমিনালটার জন্য এত এভিডেন্স জোগাড় করেছো, ওগুলো আমাকে এখনই সেন্ড করো, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি করো। এই বলে মেজবাবু ফোনটা রেখে দেয়। চন্দন এভিডেন্স পাঠানোর জন্য তার ফোন খুঁজতে থাকে, কিন্তু সে কিছুতেই তার ফোন খুঁজে পায় না। রূপালী, আমার ফোনটা কোথায় বলো তো? কখন থেকে খুঁজছি। ও হ্যাঁ, আমি তখন তোমাকে ফোনটা রাখতে বলেছিলাম না? কোথায় আমার ফোন? ও, তোমার ফোন চাই? বলবে তো। আমি তো তোমার ফোনটা ফ্রিজে রেখে দিয়েছি। ফোনটা কত গরম হয়ে গিয়েছিল না? তুমি তো বললে ফোনটা রাখো, একটু ঠান্ডা হোক তারপর ব্যবহার করব। এতক্ষণে মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। ডিপ ফ্রিজে রেখেছিলাম তো, দাঁড়াও আমি আনছি। এই কথা শুনে চন্দন খুবই রেগে যায়। রূপালী ফ্রিজের মধ্যে থেকে চন্দনের ফোন নিয়ে এসে দেয়। এই চন্দন, ফোনের উপর যে বরফ জমে গেছে, এত ঠান্ডা ফোন ব্যবহার করতে পারবে না। দাঁড়াও, আমি একটু গরম করে নিয়ে আসি। চন্দন দেখে যে তার ফোন খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরও সে তার ফোনটা অন করতে পারে না।
তুমি এত বোকা কেন বলো তো? মা আমাকে আগে সব সময় বলতো যে তুমি বোকা, কিন্তু তুমি এত বড় মূর্খ আমি তো কোনোদিনও জানতে পারিনি। তুমি জানো তুমি কত বড় ক্ষতি করেছো? এই ফোনে আমার কত ডেটা ছিল, একটা ক্রিমিনালকে ধরার জন্য এভিডেন্সও ছিল। এখন আমরা ওই ক্রিমিনালকে ধরবো কিভাবে? শহরের অত বড় ক্রিমিনাল হাতছাড়া হয়ে যাবে। তুমি আমাকে বকছো কেন? আমি তো একটা ভালো কাজ করেছি। তোমার তো শুধু ফোনটা খারাপ হয়েছে, তুমি তো একটা নতুন ফোন কিনতে পারবে। কিন্তু এই ক্রিমিনালটা যে বেঁচে গেল, আমি ওই ক্রিমিনালটার কত বড় উপকার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। রূপালী যে কত বড় বোকা সেটা চন্দনের আর বুঝতে বাকি ছিল না। চন্দন তার দরকারি কোনো কাজই আর রূপালীকে করতে বলতো না। রূপালীর শাশুড়ি মাও তাকে কোনো বাড়ির কাজ করতে দিত না। একদিন বৈশাখী ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির দরজা বাইরে থেকে কেউ লক করে দিয়ে চলে গেছে। বাড়িতে তখন কেউ ছিল না। বৈশাখী দেবীর আর বুঝতে বাকি ছিল না যে এটা নিশ্চয়ই রূপালীর কাজ। বৈশাখী দেবী রূপালীকে ফোন করে। হ্যালো, হ্যাঁ বৌমা, কোথায় আছো তুমি? এই তো আমি বাজার করছি, বাজার করতে এসেছি আমি। আপনার কি কিছু লাগবে নাকি? আরে মূর্খ, বাজার করতে গেছো তাহলে বাইরের গেটে তালা মেরে গেছো কেন? তুমি কি বোকা হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ নাকি? আমি ঘরে ছিলাম সেটা তুমি দেখতে পাওনি? হ্যাঁ দেখেছিলাম তো, কিন্তু আগের দিন তো আপনি বললেন আমাকে যখনই বাড়ি থেকে বাইরে বেরোবে তখনই বাড়ির দরজাগুলোতে তালা লাগিয়ে দিতে। আমি সেটাই করেছি, এটাতে আমি আবার কি বোকামি করলাম? হে উপরওয়ালা, আমাকে এই বৌমার হাত থেকে মুক্তি দাও। ঠিক আছে, বেশি না বকে তাড়াতাড়ি বাড়ি এসো, আমি হসপিটালে যাব, তাড়াতাড়ি এসো। এই বলে বৈশাখী ফোনটা কেটে দেয়। রূপালীর বাড়ি ফিরে আসার জন্য সে অপেক্ষা করতে থাকে, কিন্তু 2 ঘন্টা কেটে যায়, রূপালী বাড়ি ফিরে আসে না। বৈশাখী দেবী রূপালীর উপর খুবই রেগেছিল। মা, আমি এসে গেছি। কোথায় আপনি? বলুন, আমি এসে গেছি। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি তুমি এসে গেছো। মাত্র 1 কিলোমিটার দূরে বাজার, এইটুকু রাস্তা আসতে তোমার 2 ঘন্টা সময় লেগে গেল। কি করছিলে তুমি এতক্ষণ? না তো, আমি তো আমাদের লোকাল মার্কেটে যাইনি, আমি তো রানীহাটিতে বাজার করতে গিয়েছিলাম। রানীহাটিতে খুবই সস্তায় সবজি পাওয়া যায়, সেই জন্য আমি আজকে অনেক রকমের সবজি কিনে এনেছি। আমাদের এখানে পটল 40 টাকা করে, তো আমি রানীহাটি থেকে 30 টাকা করে পটল পেয়েছি, সেই জন্য আমি 5 কেজি পটল কিনে এনেছি। তোমাকে নিয়ে আমি কি যে করি, আমাকে কোনোদিন পাগলা গরদে গিয়ে ভর্তি হতে হবে। তুমি মাত্র 10 টাকা কম করার জন্য 20 কিলোমিটার দূরে বাজার করতে গেছো। 10 টাকা কম করতে গিয়ে 500 টাকা তো গাড়ি ভাড়া চলে গেল। না না, গাড়ি ভাড়া নয়, অটো ভাড়া। আমি তো অটো রিজার্ভ করে গিয়েছিলাম। 500 টাকা না তো, আমার কাছ থেকে যে 420 টাকা নিয়েছে, 80 টাকা কম নিল কেন? পরের দিন দেখা হলে দিয়ে দিতে হবে। বৈশাখী দেবী রূপালীকে কি যে বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আমার আর কিছু বলার নেই, আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। যেই থেকে এসেছো আমার বাড়িতে, তুমি আমার মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছো। আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। বাড়িতে কেউ এলে নিশ্চয়ই আমাদের কোনো আত্মীয়ই আসবে, তাকে বাড়িতে বসাবে আর ভালো করে খাতির যত্ন করবে। এমনি এমনি না খাইয়ে যেন পাঠিয়ে দিও না। ঠিক আছে মা, আপনি যা বলেছেন আমি তাই করব। হ্যাঁ, কি যে করবে সেটা উপরওয়ালাই জানে। হে উপরওয়ালা, রক্ষা করো, রক্ষা করো। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখে রূপালী একটা ভিখারিকে ডাইনিং টেবিলে বসিয়ে নানান রকম খাবার খাওয়াচ্ছে। আরে কাকা বাবু, আপনি খাচ্ছেন না কেন? খান না, পেট ভরে খান। আমার শাশুড়ি মা যদি শোনে আপনি না খেয়ে চলে গেছেন, তাহলে কিন্তু আমাকে খুব বকবে। আমি তোমার কাকা বাবু কবে থেকে হলাম? আমি তো বারবার বলছি আমি তোমার কাকা বাবু নয়, আমি একজন ভিখারি। তুমি এক কাজ করো মা, তুমি খাবারগুলো আমাকে একটা প্যাকেটের মধ্যে ভরে দাও, তাড়াতাড়ি করো, না হলে কেউ এসে গেলে বিপদ হবে আবার। বৈশাখী দেবী তার বৌমার কাণ্ড কারখানা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরকম ভাবেই সময় কাটছিল। একদিন রূপালীর সঙ্গে দেখা করতে তার এক বন্ধু বৃষ্টি আসে। আর বলিস না, মাত্র 6 মাস হলো বিয়ে হয়েছে, শাশুড়ি মায়ের জ্বালাতন আর সহ্য করা যাচ্ছে না। দিন রাত কাজ করিয়ে করিয়ে মেরে ফেলছে। কেন যে বিয়েটা করলাম, বিয়ে করে ফেসে গেছি। শোন, আমি তোকে ভালো আইডিয়া দিচ্ছি। আমি তোকে আমার একটা সিক্রেট বলছি। আমাকে আমার শ্বশুর বাড়িতে কেউ কোনো কাজ করতে বলে না। আমার শাশুড়ি মা নিজে রান্না করে আমাকে খাওয়ায়। আমি প্রথম দিন থেকে একটা প্ল্যান করেছিলাম। আমি বোকা সাজার নাটক করে বাড়ির সব কাজ উল্টোপাল্টা করে দিই।
সবাই আমাকে বোকা ভাবে, তাই আমাকে কেউ আর কোনো কাজই বলে না। আমি তো বলবো তুইও আমার মতো কর, দেখবি খুব কাজে লাগবে। রূপালীর কথা চন্দন এবং তার মা শুনে ফেলে। তারা রূপালীর উপর ভীষণ পরিমাণে রেগে যায়। ছি রূপালি ছি, আমরা তোমাকে সত্যিকারেরই বোকা ভেবেছিলাম, আর তাই জন্যই তুমি আমাদের এত বড় ক্ষতি করার পরেও আমরা তোমাকে কিছু বলিনি। এখন তো ব্যাপারটা পুরো উল্টে গেছে। তুমি বোকা নাও, তুমি এতদিন ধরে আমাদের বোকা বানিয়ে এসেছো শুধুমাত্র। চলে যাও আমাদের বাড়ি থেকে, তোমার মতো মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। না না চন্দন, আমাকে ক্ষমা করে দাও। মা, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও বোকা সাজার নাটক করব না। আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি বাড়ির সব কাজ করব। আমি আর তোমাদের কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করে দাও। রূপালীকে সবাই ক্ষমা করে দেয়। রূপালী সেদিনের পর থেকে বোকা সাজার নাটক বন্ধ করে দেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।